সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের সরাসরি নিয়মিত আয়োজন চলমানে আমি মাসুদ ইমরান মান্নু আপনাদের জানাচ্ছি স্বাগত। চলমান পাওয়ার্ড বাই পুষ্টি। আমরা বরাবরের মতো আজও একটি বিষয়কে নির্ধারণ করেছি আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ আমরা চারপাশেই দেখছি বাদ দিয়ে দেওয়া, মানে খারিজ করে দিচ্ছে, এ ওকে খারিজ করে সে তাকে। যেমন আজকে দেখলাম একজন বলছে যে নারীর অংশগ্রহণ জুলাইতে কত ছিল, কোথায় কতটুকু নারী ছিল, এটা যেমন খারিজিকরণ। আবার মুক্তিযুদ্ধে কোন দল, মুক্তিযুদ্ধের দল, এ নিয়েও দেখলাম খারিজিকরণ, এবং সর্বোচ্চ খারিজিকরণ চলছে। কেউ কেউ এই প্রশ্ন তুলছে যে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের আদৌ কোনো ভূমিকা ছিল কিনা। এরকম বহু বহু প্রশ্ন আসছে। আমরা এরকম একটি প্রশ্নকে ধরে আজকে আলোচনাটাকে এগিয়ে নেব। এই জন্য আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথি। প্রথমে আমি পরিচয় করিয়ে দেই, ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, গণফোরাম, আপনাকে স্বাগত। এবং আছে আমাদের বরাবরেরই খুবই কাছের প্রিয় মুখ মাহবুব আজিজ, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট, আপনাকেও স্বাগত। আর আমাদের সাথে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই, তিনি হচ্ছেন নুসরাত তাবাসসুম, সংসদ সদস্য, এনসিপি। আমরা তার অপেক্ষায় থাকলাম, কিন্তু আমরা আলোচনা এগিয়ে নিতে চাই। একটা কথা বারবার আসছে, সেটা আমি আসলে মাহবুব আজিজ ভাইয়ের কাছ থেকে শুরু করতে চাই। রিকনসিলিয়েশনের একটা বিষয় বারবার আসছে, এবং আওয়ামী লীগের প্রশ্ন যখন আসছে তখন রিকনসিলিয়েশনের বিষয়টা আসছে। হ্যাঁ, এবং এটার সাথে যদি আমরা ট্রুথকে যোগ করি তাহলে বিষয়টা কি হবে, মানে আপনি এটাকে কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন অর্থাৎ সত্য এবং পূর্ণ সমঝোতা যদি আমরা বলি, যে সমাজে এই যে প্রবণতাটি আমরা সবসময় অনুপস্থিত দেখেছি, যে সমঝোতার অভাব, এটা সবসময় আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে যদি আমরা 54-55 বছরের রাজনীতি ধরি, কর্তৃত্ববাদী রাজনীতিতে আসলে সমঝোতার কোনো জায়গা থাকে না, সব কিছুই বিজয়ীদের ভাগে চলে যায়। আমরা যখন আওয়ামী লীগের সর্বশেষ যদি 15 বছরের শাসনের কথা দেখি, যে স্বৈরাচারী শাসন তারা চালিয়েছে, তখনও কিন্তু সমাজে কোনো সমঝোতার পরিবেশ ছিল না, এবং ছিল না দেখেই তারা কিন্তু বিরোধী দলীয় যে নেতা বেগম খালেদা জিয়াকে 8 বছরের জন্য জেলে পাঠিয়ে দিয়েছে 2 কোটি টাকার একটি মামলায়, ইতিমের টাকা আত্মসাতের একটি বানোয়াট মামলায়। সেটা নিয়ে কিন্তু তৎকালীন আওয়ামী আমলে তেমন কথা বলা যেত না। আইনের বিরুদ্ধে বলা হবে, আদালত অবমাননা হয়ে যাবে। কাজেই আপনি দেখুন যে সব সময়ই দেখা গেছে যে যারা ক্ষমতায় থাকেন তাদের সুবিধা মতো আইন কানুন থেকে শুরু করে সমাজের সব চালিকা শক্তিগুলো তাদের হাতে থাকে, এবং তাদের হাতে থাকে বলেই সেই জায়গায় কোনো সমঝোতার জায়গা থাকে না। অর্থাৎ আমার ও আমাদের লোকজনের জন্য যেন সমাজের সব কিছু, ভিন্ন মতাবলম্বী যারা, সেটা আমার দলের বিরুদ্ধে গেলেই সে হয়ে যাবে অগ্নিসন্ত্রাসী, সে হয়ে যাবে রাজাকার, সে হয়ে যাবে দেশ বিরোধী শক্তি। যেটা আমরা জানি যে 24-এর 16ই জুলাই যে বারুদ বিস্ফোরিত হয়েছিল বেগম রোকেয়া হল থেকে, শত শত হাজার হাজার ছাত্রীরা বেরিয়ে এসেছিল। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচারটাকে আমরা আজকাল আর শুনি না। ওই প্রথম দুটো বাক্যই কিন্তু আলাদা হয়ে গেছে, যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। শেখ হাসিনা যখন কে চাকরি পাবে, রাজাকারের নাতিরা পাবে না মুক্তিযুদ্ধের নাতিরা পাবে, এরকম একটা প্রশ্নের উত্তরে রাজাকারদের বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন, সেটাকে বারুদের মতো চলে গিয়েছিল ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। সেই ছাত্রীরা আছে কোথায়? আপনি ইন্ট্রোতে যেটি বললেন যে ছাত্রীদের অংশগ্রহণ কোথায় ছিল 24-এর আন্দোলনে, এটা নিয়েও আলোচনা হচ্ছে। অর্থাৎ নারীদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, নারীদের ভূমিকাকে অস্বীকার করা হচ্ছে। নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট জমা পড়েছে তার বিরুদ্ধে সোহরাওয়ার্দী উদ্যানে অশালীন ভাষায় নারী নেতৃত্বের বিরুদ্ধে আক্রমণ করা হয়েছে, সেটাও কিন্তু খারিজ করার রাজনীতি। অর্থাৎ নারীদেরকে আপনি খারিজ করবেন। আর গত 2 দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, দেশে আদিবাসী বলে কিছু নাই, সকলেই বাংলাদেশি। এই কথাগুলো আমরা কখন শুনি? আমরা সরকারি লোকজনের মুখে শুনি,
কেন আদিবাসী থাকবে না? স্বরাষ্ট্রমন্ত্রী একা বলেন, ওখানে 3 জন মন্ত্রী ছিলেন, কিন্তু তারটা ওনারটা আলোচিত আলোচিত হয়েছে। মানে আর কি বাকি দুজনও আসলে সমর্থনই করেছে, সমর্থন করেছেন, এবং সেটা আমরা 2009 সালের কথাও জানি। আওয়ামী লীগও কিন্তু এভাবেই বলেছিল, আদিবাসী বলে কিছু নাই। হ্যাঁ, ওটা মানে 1993 থেকেই একই প্রশ্ন বারবার আসছে, যেই কটা সরকার এসছে। এটাও কি খারিজের রাজনীতি নয়? হ্যাঁ, আমরা ওই আলোচনার একটু পরে যাই। আজিজ ভাই, আমরা একটু ডক্টর মিজানুর রহমান আপনার কাছে আসতে চাই। আচ্ছা, যা চলছে আমাদের দেশে, আজিজ ভাই যেমন বললেন যে আসলে আমাদের এখানে সহমর্মিতা, সহযোগিতা, এগুলোর কোনো স্কোপ নাই, মানে কোনো আমাদের সোসাইটির মধ্যে নাই। আপনারও কি তাই মনে হয়? এবং রিকনসিলিয়েশনের আসলে বিষয়টা কিভাবে হবে? যেমন ধরেন আওয়ামী লীগের তো অনেক সমর্থক ছিলেন, নিশ্চয়ই তারা ভোজবাজির মতো নাই হয়ে যায়নি। তাহলে এই যে যেমন ধরেন এখনো সাবেক ছাত্রলীগ বলে মানে একে তাকে পুলিশ ধরছে, এখানে রিকনসিলিয়েশনটা কিভাবে হবে? দেখেন, রিকনসিলিয়েশন কখন হয়? আপনি যদি দেখেন দক্ষিণ আফ্রিকাতে হয়েছে, এবং সেখানে আমাদের নেতা ডক্টর কামাল হোসেন জাতিসংঘের পক্ষ থেকে সেখানে ন্যাশনাল রিকনসিলিয়েশন অ্যান্ড ট্রুথ কমিশনের যে ড্রাফটটা করেছিলেন, আমি যতটুকু জানি পৃথিবীর অনেক দেশেই হয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন যে সংঘাত এবং অসহিষ্ণু রাজনীতির থেকে, গৃহযুদ্ধের থেকে একটি দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সেই জায়গায় একটি সমঝোতার রাজনীতি প্রতিষ্ঠার জন্য এই ধরনের প্রক্রিয়া গ্রহণ করা হয়। তো এখন ধরেন আমাদের দেশে ৭১ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা রাষ্ট্র নির্মাণ করলাম। সেখানে ছিল একটা লক্ষ্য, ছিল শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ইত্যাদি। এবং এইটা যদি আপনি খেয়াল করে দেখেন যে এই যে মুক্তিযুদ্ধ ঘোষণা হলো, এরপরে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেই ঘোষণাপত্রের মধ্যেই বলা আছে 10 জানুয়ারি। এরপরে যে আমাদের 70-এর নির্বাচনে মধ্য দিয়ে তারা কি করতে পারে, 10ই এপ্রিল তারা ঘোষণা করলো যে 70-এ আমরা নির্বাচনের পরে পাকিস্তান কাঠামোর মধ্যে আমরা গণতন্ত্র এবং শাসনতন্ত্র ইত্যাদি তৈরি করতে পারে নাই, এই জন্য তারা ঘোষণা দিল। এরপরে কি বলল মুক্তি, এবং সেই ঘোষণাপত্র মধ্য দিয়ে একটি যুদ্ধ চলমান হলো, আমরা জয়লাভ করলাম, একটা সংবিধান আসলো, কিন্তু আমরা কাঙ্ক্ষিত গণতন্ত্র পেলাম না, যে কারণে 90-এ আর একটা অভ্যুত্থান হলো। এরপরেও আমরা গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে ব্যর্থ হলাম। এরপরে 24-এর একটি অভ্যুত্থান হলো। এই যে 15-16 বছর ধরে একটি রাষ্ট্র নির্বাচন ব্যবস্থাকে এবং গুণ খুম বিরোধী দলের প্রতি যে দমন পীড়ন ইত্যাদি চলেছে, সব মিলে আমি যদি এই কথাটা বলি যে জাতীয় রাজনীতিতে যে সমঝোতা কিংবা জাতীয় স্বার্থে যে ঐক্য প্রতিষ্ঠা করা, এটা কিন্তু আমরা বেমালুম ভুলে গেলাম। এবং এর মধ্য দিয়ে কিন্তু একটি অভ্যুত্থান হলো, এত মানুষ জীবন দিল। এখন এই যে আমাদের তরুণ প্রজন্ম যারা রাস্তায় নেমে বলল যে আমরা বৈষম্যহীন একটা মানবিক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব, কিন্তু আন্দোলনের পরে আমরা সেই জায়গায় আর থাকলাম না। আমি একটু ভূমিকায় গেলাম এই কারণে যে আমরা বারবার কিন্তু মানুষের কাছে, জনগণের কাছে, রাজনৈতিক দলগুলো একটা অঙ্গীকার করেছিলাম যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করব, কিন্তু এতগুলো মুক্তিযুদ্ধের পরে এতগুলো মানুষ প্রাণ দিল, বারবার এবারও দিল, কিন্তু আমরা মানুষের সঙ্গে তো এই যে অভ্যুত্থানের নামে, আন্দোলনের নামে যে প্রতিশ্রুতি দিয়েছি, বারবার সেটা ভঙ্গ করেছি। আর রিকনসিলিয়েশন বলছেন, ধরুন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল এই 54 বছরে, তারা তাদের যে ভুলগুলো সেটা তো স্বীকার করে নাই, কখনোই করে নাই। আপনি দেখেন যে এই যে 15-16 বছর ধরে যে ধরনের অন্যায় অত্যাচার হয়েছে, এরপরে একটি অভ্যুত্থান হলো, তারা তাদের দায়টা কিন্তু নিতে চায় না। না, এখন এরা বলছে না যে ধরেন গণ অভ্যুত্থানে এতগুলো মানুষ মারা গেছেন, কিন্তু তারা কিন্তু সেই ব্যাপারে কোনো, আমি সেটাই বলছি যে আমি ভূমিকাটা নিলাম এই কারণে যে ধরেন সম্প্রতি শেখ হাসিনাও যে বক্তব্য দিয়েছে, একটা জায়গায় তার দলের ধরেন 30 থেকে 35% ভোটার বা সমর্থক ছিল, এটা তো সত্য, এবং সেই দলটার 300 এমপি এবং বিরাট মন্ত্রী পরিষদ 1 ঘন্টার মধ্যে তারা হারিয়ে গেল। কিন্তু এই দেশে তাদের হাজার হাজার নেতা কর্মী সমর্থক তারা তো রয়ে গেছে। তাহলে এই যে রাজনৈতিক
যে বিভাজন বিভক্তিটা এই অভ্যুত্থানের পরে আমরা দেখলাম, এবং সেটা এখনো চলছে। কিভাবে? আমি গণফোরামের সাধারণ সম্পাদক হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আমরা যখন গিয়েছিলাম, আমাদের নেতা ডক্টর কামাল হোসেন সহ, আমরা সর্বপ্রথম যিনি আগস্টে দায়িত্ব নিলেন 8 তারিখে, সম্ভবত 31 তারিখে দেখা করলাম, একটা লিখিত 20টা দাবি দফা সংস্কারের জন্য, যেগুলো দরকার রিকনসিলেশনের জন্য। ডক্টর ইউনূস এটা হাতে নিয়ে বললেন যে কামাল হোসেন স্যারের কাছ থেকে এটা পাওয়া মানে এটা আমার জন্য একটা বড় ব্যাপার, কিন্তু তিনি সেদিকে গেলেন না। অর্থাৎ সেই জায়গায় এমনভাবে হলো যে এই 17-18 মাস যাচ্ছিলেন, এমনভাবে সমাজে বিভক্তি তৈরি করা হলো। ওনার কাছে অনেকবার গিয়েছি, কারণ আমাদের একটা দাবি ছিল ওনার কাছে যে 93-তে যখন গণফোরাম প্রতিষ্ঠা হয়, ওই উদ্বোধনী অনুষ্ঠানে উনি প্রধান অতিথি ছিলেন, এবং ওনার লেখা 5 পৃষ্ঠার একটা বক্তব্য, আমার স্বপ্নের দল। তা আমরা আশা করেছিলাম উনি যেটা কল্পনা করতেন, স্বপ্ন দেখতেন, একটা দলও করতে গিয়েছিলেন। সংবিধান সংস্কার বা ধরেন এই যে জুলাইয়ের যে সনদ বানালো, তখন কি আপনাদের কোনো পরামর্শ নিয়েছেন? আমি জুলাই সনদ যেটা তৈরি হয়, আমি আমার দলের পক্ষ থেকে প্রতিদিনই সেখানে অংশগ্রহণ করেছিলাম, এবং আমি ডক্টর কামাল হোসেনের কাছ থেকে কোনো স্পেশালি কোনো পরামর্শ? না, স্পেশালি ওরকম পরামর্শ না। যে কমিশন তারা প্রথম দেখা করেছিল, ঐক্যমত্য কমিশন, তারা দেখা করেছিল যে, এবং সেখানে কামাল হোসেন বলেছিলেন যে সময়ের প্রয়োজনে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা যেতে পারে, কিন্তু 72-এর সংবিধান যেভাবে তারা কবর রচনা করবে এবং মুক্তিযুদ্ধকে এবং এই যে আমাদের 24-কে যেভাবে মুখোমুখি দাঁড় করানো, এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম। এই হচ্ছে মাহবুবাজি ভাই, আমি একটা ব্যাপারে খুবই কনফিউজ যে আমাদের এবার প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে, গোপন ব্যালটে হচ্ছে, আবার একই সাথে 70-এর অনুচ্ছেদও আছে। আসলে বিষয়টা কি হচ্ছে? আসলে আমি কি ওই প্রসঙ্গটা একটু শেষ করি, যে গত যে জায়গাটাতে ছিলাম, যে আওয়ামী লীগের যে রিকনসিলিয়েশনের মনোভাবটা আমরা অভাব দেখেছি, সেটা কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পরেও কিন্তু আমরা প্রকটভাবে দেখতে পাচ্ছি। 24-এর গণ অভ্যুত্থানে যে সকলের দল মত নির্বিশেষে সকলের যে একটা অংশগ্রহণ ছিল, এই জায়গায় কিন্তু প্রত্যেকের মধ্যেই, যারা পার্টিজান নন তারাও এই আন্দোলনে ছিল, সেখানে কিন্তু সকলের মধ্যে একটা ছিল যে সব দলের মানুষ যাতে সমাজে থাকতে পারে, এরকম একটা প্রচ্ছন্ন মনোভাব অধিকাংশ মানুষের মধ্যে ছিল বলেই এত কোটি কোটি ওই আলাপে আবারও ফেরত যাব, কিন্তু আমরা একটু আসলে নুসরাত তাবাসসুমের জন্য অপেক্ষা করছে বলি আমরা একটু অন্য আলাপে যাচ্ছি, কারণ উনি যদি চলে আসেন, কারণ হচ্ছে যে ওইটাকে কেন্দ্র করে আমাদের আরো কিছু প্রশ্ন আছে, উনি নাই বলে আমরা আসলে ওই প্রশ্নগুলোতে যেতে পারছি। ওখানে আমার শেষ বাক্যটি হচ্ছে যে আমরা আবারও সেই পুনরায় একই রকমের অসহিষ্ণুতা দেখতে পাচ্ছি, এবং সেটার মাত্রা অনেক বেড়ে গেছে, অনেকগুলো সেটা আমরা। এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যেটা হয়েছে, আসলে 2/3 ভোটে যখন বিজয়ী হয়ে গেছে বিএনপি, তারপরে কিন্তু আসলে আপনি যেই নির্বাচনের কথাই বলুন না কেন, সেটা কিন্তু পরিষ্কার যে কি হতে যাচ্ছে। সেই জায়গায় হচ্ছে কি যে আপনার এই গোপন ব্যালটেও আসলে সে তার দলের বাইরে ভোট দিতে পারবে না, সেটা তাহলে এটা গোপন হয়ে লাভ কি? সেটা আসলে এক ধরনের রিচুয়াল, কৃত্য, এবং এছাড়া তো আমি আর কোনো কারণ দেখি না। আপনি তো একদম এই প্রক্রিয়ার ভিতরে ছিলেন। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, আপনার কি মনে হয় এটা কি এই যে 70 অনুচ্ছেদ আছে, দলের প্রার্থীকে ভোট দিতে হবে, আবার সেটা গোপন? দেখুন, এটার একটা বিষয় হচ্ছে যে সংসদে সাধারণত হা না ভোটটাই হয়, তো যেহেতু প্রেসিডেন্ট নির্বাচনটা এটা গোপন ব্যালটে করা হয়, এই কারণে যে কোনো নির্বাচনে আপনার মতামতটা সংসদ পরিচালনার যে রীতি, আর ভোটটা তো আলাদাভাবে হয়। সংসদ সদস্যরা সংসদ পরিচালনার ক্ষেত্রে তারা তাদের যে মতামতটা দিয়ে থাকেন, আর এখানে যেভাবে দিবেন তা কিন্তু একরকম না। এই জন্য এই জায়গায় যদি কেউ তার ইচ্ছার বাইরে যদি এভাবে দিয়ে দেয় গোপন ব্যালট, তাহলে আপনি কিভাবে চিহ্নিত করবেন যে কোন দলের? এটা দ্বিতীয় কোয়ারি, যে আসলে চিহ্নিত কি করে করবে যে আমি দলের বাইরে গেলাম? এটা চিহ্নিত করার কোনো সুযোগ নেই, কিন্তু যখন ভোটের কথা হবে তখন ভোটটা সাধারণত গোপন ভোটের প্রক্রিয়াটা সাধারণত বুঝতে পেরেছি। আসলে মিজানুর রহমান এবং মাহবুব আজিজ
দুজনেই যেটা বলছেন যে আসলে এটা একটা রিচুয়ালের অংশ এবং আসলে আমরা এটা কৃত্য করছি। মানে আমার সাথে সাথে ওই কবিতার দুটো লাইন মনে পড়ে গেল যে চোখ খোলা তবু চোখ বুজে আছি, কেউ তা দেখেনি, তবু ভোট হয়, ভোট হয়ে যায়। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি। ফিরে এলাম আবার চলমানে, পাওয়ার্ড বাই পুষ্টি। আমাদের আলোচনা একটু আমরা নির্বাচন থেকে একটু অন্য জায়গায় নিয়ে যাই। মাহবুব আজিজ, আপনার কাছে একটা মতামত বলছি নাসিরউদ্দিন পাটোয়ারির, খুব সাম্প্রতিক সময় উনি বলছেন যে সার্বভৌমত্ব ইসলাম রক্ষায় বাংলার লোক জেগে উঠবে। এই ধরনের মন্তব্য উনি একটি সম্ভবত এটা শাহবাগের একটি অনুষ্ঠানে উনি বলেছেন। আপনার মতামত কি যখন এনসিপি এরকম মতামত, এনসিপি রাজনীতি এবং এই রাজনীতি? দেখুন, আমরা খুব আগ্রহের সাথে লক্ষ্য করছিলাম যে এনসিপি কোন রাজনীতি নিয়ে দেশের মানুষের সামনে আসে, যেহেতু ২৪-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র নেতাদের একটা বড় অংশ এই দলের নেতৃত্বের সঙ্গে রয়েছে এবং এটা ক্ষমতার এক ধরনের পৃষ্ঠপোষকতার বলয়ে থেকেই কিন্তু আবির্ভূত এবং ক্ষমতায় যারা ছিলেন তার দুইজন অন্যতম নেতা তারা সরাসরি এই দলটির সঙ্গে আছেন। তো সেই জায়গায় তাদের রাজনৈতিক মতবাদটা কি সেটা আমাদের খুবই আগ্রহের বিষয় ছিল। আমরা অপেক্ষা করছিলাম যে তারা প্রগতিশীল এক ধরনের রাজনীতি করবে, কারণ তাদের কণ্ঠে ছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, নাহিদ ইসলাম এই স্লোগান দিয়েছিলেন। কিন্তু দেখা গেল যে তারা আসলে জামাতের বি টিম হিসেবে আবির্ভূত হয়েছে। তারা মুখে বলেছিল আমরা মধ্যপন্থা রাজনীতি করব, কিন্তু যখন নির্বাচন ঘনিয়ে এলো তখন তারা জামাতের সঙ্গে গিয়ে যুক্ত হলো এবং জামাতের বি টিম হিসেবে তারা আবির্ভূত হয়েছে বলা যায়। কারণ যে কোনো মূল্যে ভোটের একটা অংশ তাদের পেতে হবে, কয়েকটি আসন তাদের পেতে হবে, এই হিসাব নিকাশ করেই তারা জামাতের সাথে যুক্ত হয়েছে। এবং যতই তারা বলুক না কেন এটা নির্বাচনী সমঝোতা, আদর্শগত সমঝোতা নয়, কিন্তু আদর্শগত সমঝোতা না হলে তারা জামাতের সাথে গেল কেন অন্য কোনো দলের সাথে নয়? কাজে এটা বোঝাই যায়। এবং তারা যখন জামাতের সঙ্গে গেছে তখন কিন্তু মোর দ্যান ক্যাথলিক হয়ে ওঠে, ওই সেই প্রবাদের মতো। সেইখান থেকেই এই পাটোয়ারি সাহেব বলেছেন যে সার্বভৌমত্ব এবং ইসলাম রক্ষায়। কারণ আমরা বিভিন্ন রকমের ব্যাখ্যা শুনতে পাই, অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ এই উগ্রবাদী সাম্প্রদায়িকদের পৃষ্ঠপোষক হিসেবেও আবির্ভূত হয়েছিলেন। আমরা খেয়াল করেছি যে 1947 সাল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তখন এবং এর পরবর্তী বিভিন্ন সেমিনারে। আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের সেমিনারে কথা বলছেন প্রাক্তন সংস্কৃতি উপদেষ্টা বলছেন যে তিতুমির নাকি আমাদের এখানে প্রাসঙ্গিক নয়, ভাসানী প্রাসঙ্গিক নয়, ভাসানী নিয়ে নাকি আলোচনা হয় নাই। এখন কে কতটুকু শুনেছে সেটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। তখন তারা তো অনেক বেশি আওয়ামী রাজনীতি প্রভাবিত ছিল, নানান রকম ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত ছিল, তাদের পক্ষে সম্ভব ছিল না যে আসলেই তিতুমির বা ভাসানীর অবস্থানটা কোথায় জানা। কাজেই তারা নতুন করে জানতে গেছে দেখেই তারা কিন্তু জুলাই জাদুঘরে 72 থেকে 75-এর একটা কর্নার তৈরি করছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় আপনি দেখুন রাজনৈতিক ক্ষুদ্রতা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন রকম ভেদাভেদ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গাতেই আমরা সাম্প্রদায়িক রাজনীতি, যেটার কবর হয়ে গিয়েছিল 71-এর মুক্তিযুদ্ধে, সেই কবর থেকে তুলে আনা হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতিটাকে। ধর্ম আমাদের এখানে অত্যন্ত পবিত্র একটা জিনিস এবং বাংলার মানুষ অসাম্প্রদায়িক। আমরা হিন্দু মুসলিম পরস্পরের উৎসবে সকলেই অংশগ্রহণ করে, কিন্তু যখনই আপনি রাষ্ট্রীয় ধর্ম বানান এবং যখন আপনি অন্য একটি ধর্মের মানুষকে রাষ্ট্রীয় ধর্মের বাইরে ঠেলে দেন তখন কিন্তু সে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যায়। এটা বাংলাদেশের জন্মের সাথে আমাদের সাংঘর্ষিক হয়ে যায় এই চিন্তা, এবং পাটোয়ারি সাহেবের চিন্তা সাংঘর্ষিক। এটার সাথে আমার আরেকটা কোয়েরিয়াস আছে, সেটা আমি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে একটু ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানের কাছে একটা জিনিস আমি একটু জানতে চাই। যে যেমন ধরেন যে যখন বলা হয় যে মানে সার্বভৌমত্ব ইসলাম রক্ষায় মানে তারা সর্বতোভাবে কাজ করবে, তাদেরই জোটের একটা অংশ হচ্ছে হেফাজত ইসলাম, কিন্তু তার যিনি প্রধান তার সাথে যখন প্রধানমন্ত্রী দেখা করতে যান, প্রধানমন্ত্রীর কাছে তারা যতগুলো দাবি করেছে তার ভিতরে একটা দাবি হচ্ছে, এটা পুরনো ছিল কাদিয়ানীদের দাবি, কাজের সাথে উনি যুক্ত করেছে হিজবুত তাওহিদকেও মানে নিষিদ্ধের দাবি তুলেছে কাদিয়ানীদের পাশাপাশি। তাহলে মানে আসলে তাহলে কি মানে মানে ইসলামও কি কোনো কম্পার্টমেন্টালাইজ থিংস, যে এইটাকে আমি রাখবো আর এইটাকে রাখবো না?
দেখেন এই জায়গায় একটু বলি যে আসলে এই যে হেফাজতে ইসলাম তারা কখন কি বলে এটা আমি বুঝে উঠতে পারি না। তারা ধর্মভিত্তিক রাজনীতি করে এবং কঠোর মানে ধর্মভিত্তিক মানে তারা একটা প্ল্যাটফর্ম, তারা তো নিজেদেরকে রাজনৈতিক দল বলে না, আবার তারা রাজনীতির মধ্যেও সরাসরি সম্পৃক্ত। এরাই কিন্তু আমাদের মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপাধিও দিয়েছে, নানানভাবে জানেন, কওমি জননী উপাধি দিয়েছে। এখন একটা বিষয় বলতে হয়, সেটা হচ্ছে যে ধর্মকে আমরা রাজনীতির মধ্যে নিয়ে আসতে চাই না এই কারণে, এটা তো 47-এ ধর্মের ভিত্তিতেই তো এই রাষ্ট্রটা নির্মাণ হয়েছিল, কিন্তু 52 এবং মুক্তিযুদ্ধ সেটা তো তার বিপরীতে হয়েছে। যদি আপনি মুক্তিযুদ্ধ মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠাকে যদি আপনি বরণ করেন, তাহলে তো মনে করতে হবে যে 47-এ যে ধর্মের ভিত্তিতে যে পাকিস্তান এবং ভারত যে রাষ্ট্রটা হলো, তো এর বিপরীতেই তো মুক্তিযুদ্ধ হলো। যদি আমরা ধর্মভিত্তিক রাষ্ট্রই চেতাম তাহলে তো পাকিস্তান ভেঙে বাংলাদেশটা হতো না। এই দেশে 90% মুসলমান, আমরা কিন্তু ধার্মিক, কিন্তু ধর্মান্ধ নয়। যদি ধর্মান্ধ হতাম তাহলে পরে তো জামাতের দাড়িপাল্লাইতেই তো সব ভোট দিত। এমনও পীর সাহেব আছেন যারা বলেন যে আপনি ভোট অন্য জায়গায় যাই দেবেন, সব কিন্তু তাদের প্রতীকের নাম। আমি বললাম না, তারা বলেছে যে ওই প্রতীকই হয়ে যাবে গণনার সময়, কিন্তু তা তো হয়নি। এখন যে বিষয়টা আসছে যে আমরা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ করলাম এবং এ পর্যন্ত 54 বছর আমরা সেটাই ধারণ করছি, এবং বাংলাদেশের মানুষ ভোটের সময় তারা কিন্তু ধর্মকে কখনো বরণ করে নাই, কিন্তু ধর্মটাকে আমরা পারিবারিক এবং আমাদের জীবন আচারের সঙ্গে কিন্তু আমরা মেনে নিয়েছি। এটাই বাংলাদেশের মানে 100 বছরের যে একটা ঐতিহ্য। এখন এই যে রাজনীতিতে আপনি যেটা কথাটা বললেন, এখন এই যে আমাদের এনসিপির যদি কথাটা আপনি ধরেন, আমরা কিন্তু এই তরুণদের আমরা যেটা দেখেছিলাম মুক্তিযুদ্ধকে ধারণ করে আন্দোলন তারা করেছিল। আর একটা কথা যদি খুব সংক্ষেপে বলি, যে তারা কিন্তু একটা কথা বলেছে যেটা ভাই বললেন যে মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এবং আরেকটা কথাও বলেছিল শেখ হাসিনা যখন চীন থেকে আসলেন সাংবাদিক সম্মেলনে আন্দোলনে এবং তাদেরকে রাজাকারের নাতিপুতি বললেন, তখন কিন্তু তারা বললেন কি বললেন যে আমরা আশা করেছিলাম যে প্রধানমন্ত্রী চীন থেকে এসে আমাদের সাথে বসবেন এবং যৌক্তিক দাবি নিয়ে একটা সমঝোতা করবেন, কিন্তু ওই সমঝোতা না করার করে যখন ব্যঙ্গ করে এবং তাদের উপরে গুলি এবং দমনপীড়ন করতে গেলেন, তখনই তো এক দফার আন্দোলনটা হয়ে গেল। এখন এরপরে আমরা কি দেখলাম যে ক্ষমতা যে স্বাদ কিংবা ক্ষমতা দখলের রাজনীতিতে যে আমরা যে রাজনীতির ভাষা, আমাদের যে রাজনীতির একটা সংস্কৃতি আছে, পুরনো যেটুকু যা ছিল এই অভ্যুত্থানের পরে কিন্তু আমরা সব হারিয়ে ফেললাম। এবং সেই জায়গাটা কি আসলো যে আজকে দেখেন ৭১-এর যারা পরাজিত শক্তি তারা প্রকাশ্যে বলার সুযোগ পেল যে আমি ১৬ই ডিসেম্বর মানি না, আমি আমার সংবিধান মানি না, এটা ভারতে বসে লেখা হয়েছে। এই যে কথাগুলো বলে যে বিতর্ক তৈরি করা হলো। মিজান ভাই, এইটা শুধু না, যেমন ধরেন আমি তো ঢাকা থেকে জাইনরে যাই, এর পথে আপনার আমি মানে জুলাইয়ের পর থেকেই দেখছি মুক্তিযুদ্ধের ভাস্কর্য উল্টো হয়ে পড়ে আছে ভেঙে, এটা আমি তখন থেকেই দেখছি। আচ্ছা, কিন্তু এইটা যে ভেঙে আছে এটা যে ঠিক করতে হবে বা মুক্তিযুদ্ধর এই জায়গাগুলোকে আবার পরিষ্কার করতে হবে, এইটা নিয়ে বিরোধী দলকে কিছু বলতে দেখছেন কিনা মাহবুব ভাই? এবং এই যে এতগুলো ভাস্কর্য ভেঙে আছে কিন্তু সরকার বাকি অনেক টাকা খরচ হচ্ছে অনেক জায়গায়, কিন্তু এইগুলোর পেছনে কোনো টাকা পয়সা কিছুই খরচ হচ্ছে না। বিরোধী দল কেন, সরকারি দলই কি বলছে? সরকারি দল হয়তো বলবে আবার আগামী নির্বাচনের আগে, কারণ গত নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 15 দিন আগে আমরা কিন্তু সরাসরি বর্তমান প্রধানমন্ত্রীর মুখেও মুক্তিযুদ্ধের পক্ষে তার দলের অবস্থান দেখেছি, এবং বিএনপি বরাবরই মুক্তিযুদ্ধের পক্ষের একটি দল। কিন্তু নির্বাচনের পর আমরা কি দেখছি?
আমরা মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙার থেকে শুরু করে আপনি দেখুন যে মুক্তিযুদ্ধের একটি জাদুঘর কিন্তু এই দেশে নাই সরকারিভাবে, যা আছে একটি ব্যক্তিগত ট্রাস্টের। এবং সেই জায়গায় জুলাই জাদুঘর যেটি তৈরি হলো নগরের রাজধানীর প্রাণকেন্দ্রে এত বড় একটি জায়গা নিয়ে, এই যুক্তি কিন্তু উঠবেই, সবসময়ই থাকবে যে এতখানি বড় একটা জাদুঘর সমকালীন একটি আন্দোলন, আভ্যন্তরীণ আন্দোলনের কারণে, এটা কিন্তু বৈদেশিক শক্তির সাথেও নয়, দেশের স্বাধীনতার সাথেও সম্পৃক্ত নয়, তাকে আপনি এতখানি বড় জায়গা দিয়ে আমাদের যে গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, অন্যান্য বড় বড় আন্দোলনগুলোকে আপনি কি ম্লান করে দিচ্ছেন না? এবং সেই জায়গা থেকে জামাত এবং এনসিপির একটি সমর্থন বড়ভাবে কাজ করছে। ভাই, যে এতগুলো মোরাল এবং ভাস্কর্য ভাঙা হলো, মানে এটা থেকে কি, মানে আমরা যদি এরকম একটি প্রশ্ন করি যে মানে যারা এখন রাজনৈতিক দল আছে, সে সরকারি দল, বিরোধী দল, এদের কার হাতে মুক্তিযুদ্ধ আসলে নিরাপদ? আসলে মুক্তিযুদ্ধ অবশ্যই দেশের মানুষের হাতেই নিরাপদ, এবং সেই জায়গাতেই আমরা ত্রয়োদশ নির্বাচনে বিএনপি যেই কথা বলেছিল যে রাজাকারদের বিরুদ্ধে আপনারা ভোটে দাঁড়ান, সেখানে কিন্তু মানুষ তাদেরকে 2/3 ভোটে বিজয়ী করেছে। কাজেই এই নির্বাচনই তো শেষ নির্বাচন নয়, এবং এই ধরনের যেই বিষয়গুলো আগামীতে আসবে, মানুষ কিন্তু শেষ পর্যন্ত দেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার পক্ষেই থাকবে। কাজেই বিএনপিকে অবশ্যই তার সঠিক জায়গাটিকে খুঁজে পেতেই হবে, কারণ জামাতের কাছে তো আমাদের এই প্রত্যাশা নয় যে তারা মুক্তিযুদ্ধের ভাস্কর্যের পক্ষে কথা বলবে, তারা স্মৃতিচিহ্নগুলো নেবে। তাদের তো আরো সুবিধা হয় যতখানি মুক্তিযুদ্ধের কথা ভুলিয়ে রাখা যায়, যতখানি জুলাই 24-কে সামনে আনবে, ততখানি আমরা এই আলাপে আরেকটু ফেরত আসবো মিজানুর রহমানের কাছে। কারণ হচ্ছে যে বিরোধী দল কিন্তু একজন মুক্তিযোদ্ধাকেই প্রেসিডেন্ট হিসেবে প্রার্থী করেছেন এবং তিনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আমরা সেই আলোচনায় ফেরত আসবো, কিন্তু তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি। ফিরে এলাম আবার চলমানে, পাওয়ার্ড বাই পুষ্টি। আমাদের আলোচনা যেখানে ছিল তা হচ্ছে রাষ্ট্র কাঠামো, মুক্তিযুদ্ধ কার হাতে সবচেয়ে বেশি নিরাপদ বর্তমান বাংলাদেশে, রাজনৈতিক দলগুলো, সে সরকারি হোক আর বিরোধী দলই হোক। একই সাথে আমি একটা কথা বলেই ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানের কাছে যাব, তা হচ্ছে রিজভী, মানে উনি একটি কথা বলেছেন যে 71 হালকা 24 ভারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই প্রদর্শনীকে উনি ছোট লোকই বললেন। অবশ্য আপনারা জানেন কিনা যে একটা প্রদর্শনী হয়েছে এবং সেখানে আসলে আর্টিস্ট যা বোঝাতে চেয়েছে আর মানুষ যা বুঝেছে, দুইটার মধ্যে একটা পার্থক্য হয়ে গেছে বড় এখানে। তো আপনার এই পুরো বিষয়টাকে নিয়ে আপনার মতামত কি? মানে আমরা আসলে কি আশঙ্কা করব যে সরকারের হাতেও এটা খুব বেশি নিরাপদ হচ্ছে না মুক্তিযুদ্ধ? না, সরকার তো একটা কথা বলেইছে, যেটা ভাই বললেন, যে আপনি যদি গত নির্বাচন দেখেন, এই নির্বাচনে কিন্তু জনাব তারেক রহমান এবং বিএনপি তারা ঘোষণাই দিয়েছিল যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, এবং রাজাকার বা স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দেন। তার মানে আওয়ামী লীগ এতদিন যে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি করেছে এবং একক দল হিসাবে আওয়ামী লীগ এবং বিশেষ করে বঙ্গবন্ধুর পরিবারকে কৃতিত্ব দিয়েছিল, তার বিপরীতে কিন্তু বিএনপি মানুষের কাছে গিয়েছিল যে আমরাও মুক্তিযুদ্ধের পক্ষের একটি রাজনৈতিক দল এবং স্বাধীনতার সার্বভৌমত্ব আমাদের কাছে নিরাপদ। মানুষ কিন্তু তাদেরকে সেই কথা ভোট দিয়েছিল বা ম্যান্ডেট দিয়েছে। এখন যে কথাটা বললেন, আসলে 24-এর অভ্যুত্থানের পরে আমরা এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথা বলতে দেখেছি, এছাড়া কিন্তু 54 বছরে আমরা এরকম দেখি নাই। সেটা কি অভ্যুত্থানের পরে এই মুক্তিযুদ্ধের যে বিরোধী শক্তিগুলো, তারা প্রকাশ্যে 71-কে নিয়ে প্রশ্ন করলো, যেটা আমি শুরুতে বলেছি, 72-এর সংবিধানকে নিয়ে প্রশ্ন করলো, যেটা ভারতে বসে লেখা। এগুলো কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি। শুধু তাই না, আপনি এই যে আমার কাছে যে কথাটা বলেছিলেন যে কর্নেল অলি আহমেদ নির্বাচনে জামাত সমর্থিত প্রার্থী হয়েছে, আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি যে কর্নেল অলি তার অতীত রাজনৈতিক জীবনে জামাত এবং স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করে বক্তব্য দিয়েছে বিভিন্ন সময়, কিন্তু গত নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে ক্ষমতায় এমপি এবং মন্ত্রিত্ব পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই জায়গায় উনি কিছুটা নিরাশ হয়ে
ওই যে ৭১-এর পরাজিত শক্তি, যার সাথে তিনি যুদ্ধ করেছিলেন, যাদের বিপরীতে, তাদের সঙ্গে আঁতাত করলেন এবং একসঙ্গে জোট গঠন করলেন। এবং এই জায়গাটা সবচেয়ে বড় কি জানেন, ওই যে একটা কথা আছে, পাগলের সুখ মনে মনে। উনি কিন্তু নিজে জানেন যে জামাতের সংখ্যা বা তার জোটের কোনো সংখ্যাগরিষ্ঠতা নাই, কতটা আসন আছে, এবং 2/3 বেশি ভোট হচ্ছে বিএনপি বা তার সমর্থকদের। অথচ সেখানে উনি তাহলে কেন এরকম রাজি হলেন? কেন রাজি হলেন? ওই যে বললাম, পাগলের সুখ মনে মনে। কারণ উনি মনে করছেন যে যদি এই ধরনের একটা প্রার্থী হয়, তাহলে ইতিহাসে থাকবে যে উনি প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন। আচ্ছা আজিজ ভাই, মানে ওইখানে আসবো, কিন্তু তার সাথে আমি একটা প্রশ্ন যুক্ত করে দেব মিজান ভাইয়ের সাথে। সেটা হচ্ছে যে যেহেতু আমরা মুক্তিযুদ্ধ প্রসঙ্গে ছিলাম, মানে অলি আহমেদের সাথে আপনি ওটা যুক্ত করে আলাপ করেন, যেটা হচ্ছে যে একজন মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী, উনি একটি বক্তৃতায় বলেছেন যে ৭১ আমরা স্বাধীনতা এনেছি আর ২৪ আমরা সার্বভৌমত্ব পেয়েছি। এইটার মানে কি? নাহিদ ইসলাম বলেছিলেন। আচ্ছা দেখুন, না নাহিদ ইসলাম তো মানে বিরোধী দল হুইপ হিসেবে বলেছে, কিন্তু আমাদের একজন সরকারের মন্ত্রীও বলেছে, গতকালকে বলেছে। আচ্ছা এখন দেখুন, আমি যে ওই বিষয়টা বলতে চাচ্ছি যে অলি আহমেদ সাহেবের যে ব্যাপারটি হচ্ছে, জামাতের যে এক ধরনের ছলচাতুরির রাজনীতি, যে কোনোভাবে হোক ৭১-এর যে ভূমিকাটাকে ফিল্টার্ড করে ফেলতে হবে, ম্লান করে ফেলতে হবে, এবং ২৪-এর পরবর্তী একটা জামাত, তাদের যে আহ্লাদ এবং তাদের যে উৎসবের যে দিনগুলো শুরু হয়েছে, ওই জায়গাগুলোকে গ্লোরিফাই করতে হবে। ওইটারই অংশ হচ্ছে একজন মুক্তিযোদ্ধাকে এইভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী করা, যাতে তাদের ফিল্টার্ড হয়ে যায়, এবং এটা এক ধরনের ধাপ্পাবাজি। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, বিএনপির এই যে মন্ত্রীর কথা আপনি বললেন, আসলে বিএনপি একটি রাজনৈতিকভাবে তাদের একটি সিদ্ধান্ত নেওয়া দরকার যে একটি খুব হাই টাইম তাদের সামনে যাচ্ছে, যে আরও ভালো রাজনীতি করার সুযোগ ছিল তাদের সামনে, যেহেতু তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী এখানে অনুপস্থিত। তারা যদি জাতীয় সংসদের ভেতরে এবং বাইরে কয়েকটি বিষয়, বিশেষ করে নারী সংস্কার প্রশ্নে এবং মুক্তিযুদ্ধে প্রশ্নে সরাসরি অবস্থান গ্রহণ করে এবং কিছু কার্যকর পদক্ষেপ নেয়, আওয়ামী লীগের রাজনীতিও কিন্তু অনেকখানি হ্রাস পেয়ে যায়, জামাতের রাজনীতিও কিন্তু হ্রাস পেয়ে যায়। কারণ আওয়ামী লীগও মুক্তিযুদ্ধটাকে নিয়ে তারা মনে করে যে এটা তাদের সম্পত্তি, এবং নারী প্রশ্নে কিন্তু জামাত অনেক পিছনে থাকে। যখনই বিএনপি, যেহেতু আরও ভালো রাজনীতি করা দরকার, কারণ আপনার যেই দিন আসছে আগামীতে, আপনি কিন্তু এই সমস্ত কথামালার রাজনীতি দিয়ে আপনি খুব বেশি দূর এগোতে পারবেন না। আপনাকে ভালো রাজনীতি দিতে হবে। মানুষ কিন্তু মেলাবে। আজকে কিন্তু মেলাচ্ছে যখন আপনার হাতে বিদ্যুৎ নাই, আজকে মেলাচ্ছে যখন আপনার হাতে চাকরি নাই, আপনি আজকে মেলাচ্ছে যখন আপনার কাছে গ্যাস নাই। কাজেই আর ৬ মাস পরে, আর ১ বছর পরে মেলাবে যে আপনি এখন কি করছেন, ৫ বছর আগে কি হয়েছিল। অর্থাৎ আওয়ামী লীগ যখন গণতন্ত্রের বিকল্প হিসেবে উন্নয়ন দাঁড় করিয়েছিল, আপনি কিন্তু উন্নয়নের বিকল্প হিসেবে শুধু গণতন্ত্র দাঁড় করালে হবে না, আপনাকে মুক্তিযুদ্ধের ভেতরেই কিন্তু আসলে বাংলাদেশের মানুষের সকল আকাঙ্ক্ষা ওখানেই লুকানো আছে। সেইটা যদি বিএনপি ধারণ করে, তাহলেই কিন্তু বিরোধী দলের এই রাজনৈতিক শূন্য গর্ভ অবস্থায় একেবারেই ফাঁপা হয়ে যায়। আজিজ ভাই, এটা কি করে হবে? আমি একটু মিজান ভাইকে একটা কথা বলে দেখলাম যে উনি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, নিশ্চয়ই সায়েন্সের নলেজও ওনার কাছে খুব ভালো থাকবে, আপনারও থাকবে। মানে আজিজ ভাই বললেন যে এটা সুযোগ বিএনপির জন্য খুব দারুণ কিছু করার এবং একটা দারুণ সরকার এবং রাষ্ট্র। কিন্তু ধরেন যে যার মন্ত্রী বলেন যে গ্রামে কোনো লোডশেডিং নাই, কেবলমাত্র খাম্বাগুলো লম্বা এবং ইলেকট্রিসিটির লাইন অনেক লম্বা লম্বা বলে বিদ্যুৎ পৌঁছতে দেরি হয়। দেখেন, আপনার কি এরকম মনে হয়? মানে আমি জানি না আপনি আপনার ক্লাসে এইটা বিজ্ঞান আমরা পড়েছি কিনা। এইটা হচ্ছে যে আমাদের দেশের রাজনীতিতে বিশেষ করে এই যে অপরিপক্ক কিছু কথাবার্তা এবং যেটার সাথে মানানসই না একজন মন্ত্রীর। কারণ ক্ষমতায় যাওয়ার আগে এক ধরনের বক্তব্য আমরা এদেরকে দেখেছি, কত গঠনমূলক এবং জন আকাঙ্ক্ষা অনুযায়ী এদের বক্তব্যগুলো থাকে, কিন্তু এরাই যখন সরকারে যায়, মন্ত্রী হয়ে যায়, তখন এদের বক্তব্য অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কিছুটা বেমানান, এর বাইরে বলতে চাই না। যেমন ধরেন, এই যে সরকার দায়িত্ব নেওয়ার পরে আমাদের তেলের যে একটা ঘাটতি হলো, এটা কিন্তু বৈশ্বিক পরিস্থিতির কারণেই হয়েছে, কিন্তু সেটা সমাধান করার জন্যে আমাদের সরকারের যে পরিকল্পনাগুলো
সংসদে থাকা দরকার ছিল, বা কিন্তু সেটা আমরা দেখি নাই। সাপ্লাই চেনগুলো ঠিক করলো না। কিন্তু দেখেন, যেদিন দামটা বাড়ানো হলো ওই দিন বিকেলবেলা থেকে কিন্তু পাম্পে পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে। তার একদিন আগে আমার গাড়ি নিয়ে ড্রাইভার 24 ঘন্টা পাম্পে ছিল, কিন্তু যেই পরের দিন দামটা বেড়ে গেল, তো গ্যাস পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এখন গ্যাসের এই আবার আপনি গ্যাসের দামটা বাড়িয়ে দেন, এরপরে দেখবেন যে গ্যাস ঠিকই পাওয়া যাচ্ছে তেলের মতো। অবস্থাটা হচ্ছে এই। তো এই জায়গায় আমরা মনে করি যে সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার সঙ্গে, যেমন আমাদের প্রধানমন্ত্রী অনেকগুলো কথা বলেছেন, মন্ত্রীদের জবাবদিহিতার কথা, এবং আজিজ ভাইয়ের কাছ থেকে একটা ছোট্ট কমেন্টস নিয়ে একটু বিরতিতে যাব। আপনি কি এই যে আপনি যেহেতু আশাবাদী ছিলেন বিএনপির সুযোগের জন্য, এরকম মন্ত্রিত্ব এরকম তো আরো অনেকেই অনেক কথাবার্তা বলছে, আপনার কি মনে হচ্ছে? না, আশাবাদী এখনো রয়েছি। আজকে 6 মাস হয়েছে সরকারের পূর্তি, এবং নিশ্চয়ই সরকারের যারা মূল চিন্তা ভাবনা করছেন তারা এই বিষয়গুলো খতিয়ে দেখবেন যে যার হাতে বিএনপির জন্ম, মুক্তিযুদ্ধ নিয়ে তিনি কি বলেছেন, জিয়াউর রহমান কি বলেছেন। এখন জিয়াউর রহমান যখন বলেন যে বঙ্গবন্ধুর ডাকে আমরা মুক্তিযুদ্ধে যোগ দিয়ে, এই 7ই মার্চ ছিল আমাদের জন্য সিগন্যাল, এবং তার আমলে 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিল তৈরি হয়, তাহলে বর্তমান বিএনপির সেগুলো মানতে অসুবিধা কোথায়? তাতে আর ক্ষতি হবে। কাজেই এই সমস্ত বিতর্কগুলো কিন্তু অনেক কমিয়ে আনতে পারে বর্তমান বিএনপি, এবং তারা কিন্তু এই বিশেষ করে নারী সংস্কার, পুলিশ সংস্কার, দুদক সংস্কার, বিশেষত নারী সংস্কার নিয়ে, কারণ বেগম খালেদা জিয়ার মতো নেত্রী তাদের প্রধানমন্ত্রী ছিলেন 3 বার, কাজেই তাদের তো নারী নেত্রীর বিরুদ্ধে নয়। কাজেই এই বিষয়গুলো যখন বিএনপি সামনে নিয়ে আসবে, নিয়ে আসছেনও তো, তারেক রহমান সাহেব নিজে ব্যক্তিগতভাবে জাইমা রহমানকে সামনে নিয়ে এসেছেন, অনেকভাবে কথাবার্তায় চলে আসে, সেগুলো যখন আরো নৈতিকতার মাধ্যমে নিয়ে আসবেন, কার্যক্রমের মাধ্যমে নিয়ে আসবেন, তখন কিন্তু বিষয়গুলো অনেক পরিস্ফুট হবে। আপনি খুবই আশাবাদী, আমরা আপনার সাথে সাথে আশাবাদী থাকি। আজিজ ভাই, আমরা একটু বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাই, কারণ হচ্ছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আজকে, কারণ আপনার জুলাইয়ের একটা বড় আন্দোলন, একটা বড় জায়গায় ছিল যে কোটা না মেধা, এবং সেটা দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে মিজান ভাই যে আবারও জুলাইয়ের জন্য কোটা হচ্ছে। তাহলে কি এটা জুলাইয়ের যে মূল ভাবনা, মূল রাজনীতি পরিপন্থী, নাকি এটা তারা উদযাপন করবে? যদিও আমরা বিরোধী দল এনসিপি কারো কাছ থেকে এটা নিয়ে কোনো বক্তব্য পাইনি। না, আমি একটু অন্যভাবে যদি বলি যে আসলে জুলাই এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, কারণ জুলাই ছিল ছাত্রদের অধিকার এবং তাদের কোটা বিরোধী এবং চাকুরির ব্যবস্থাটা নিয়েই তাদের আন্দোলনটা ছিল। 18তে হয়েছিল, এরপরে সেই সময় একটা সমাধান হয়েছিল, এবং 24-এর যেটা হলো যে একটি আদেশটা নিয়ে, আগের যেই সিদ্ধান্তটা নিয়ে হাইকোর্টের আদেশকে কেন্দ্র করেই এই আন্দোলনটা গড়ে উঠলো, এবং সেই আন্দোলনের মধ্যে তারা ছিল যে কোটা না মেধা। এবং পরবর্তীতে যখন 9 দফা থেকে 1 দফা চলে আসলো, যে ওই সরকার ছাত্রদের এই আন্দোলনকে দমন পীড়ন করার জন্য যেভাবে পাখির মতো মানুষ মারা, ছাত্র মারা, এরপরে কিন্তু আন্দোলনটা হলো। কিন্তু এই আন্দোলনের মধ্যে যখন আসলো যে আমরা একটা বৈষম্য বিরোধী একটা রাষ্ট্র নির্মাণ করব, তখন কিন্তু জন আকাঙ্ক্ষা তৈরি হলো যে না, এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। কিন্তু অভ্যুত্থানের পরে আমরা ওই জায়গা থেকে সরে যেয়ে আমরা একটি বিভক্তি এবং বিভাজনের রাজনীতিতে চলে আসলাম। ওইটা তো আছেই মিজান ভাই, কিন্তু আমার কথা হচ্ছে যে গতকালকে সরকারের পক্ষ থেকে অনেকগুলো কোটার ব্যবস্থা করা হয়েছে। এই কোটা যেহেতু মেধানা কোটার বক্তব্য ছিল, কোটা এখানে এসছে, সেইখানে আপনার বক্তব্য কি? না, আমরা যেটা আপনি মনে করেন কিনা যে জুলাইয়ের মূল যে চেতনা, মূল যে স্পিরিট, তার পরিপন্থী হয় কিনা? না, সেটা তো আছেই। আমরা মনে করি যে জুলাইয়ে যে ছাত্রদের যে যৌক্তিক দাবি ছিল কোটা সংস্কার, তারা কিন্তু পুরোটা বাতিল চায় নাই, যে কারণেই তো এটা হয়েছে, এবং সেই দাবিটা যৌক্তিক ছিল, এবং সেইটা নিয়ে আমরা কিন্তু এই সরকারের কাছেও মনে করি যে এই যৌক্তিক দাবি অনুযায়ী আমাদের এই জায়গায় এই বৈষম্যটা তৈরি না করে, বরং যে এককভাবে বলতে যাচ্ছেন যে এই যে এটা করা হচ্ছে, এটা একটা আরেকটা বৈষম্যকে উৎপাদন করা। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছে নুসরাত তাবাসসুম, সংসদ সদস্য এনসিপি। আপনাকে স্বাগত। নুসরাত, আমরা একটা আলোচনায় ছিলাম এখন, সেটা হচ্ছে যে মেধানা কোটা যে আন্দোলনটা শুরু হয়েছিল, কিন্তু গতকালকে আমরা দেখলাম যে সরকার বেশ কিছু কোটার ব্যবস্থা করেছে। আপনি কি মনে করেন, এটা কি জুলাইয়ের চিন্তার পরিপন্থী কিনা?
ধন্যবাদ। দেখুন, সত্যি কথা বলতে আমার মনে হয় যে শুধুমাত্র নতুন করে কিছু কোটা চালু করাই নয়, অনেকগুলো বিষয়েই, যেগুলো হয়তো স্মল ডিটেলিং বলে মানুষ এড়িয়ে যেতে পারে, কিন্তু অনেকগুলো বিষয়ে অনেকগুলো কার্যকলাপেই এই ইশারা ইঙ্গিতই পাওয়া যাচ্ছে যে এই সরকার আসলে জুলাইকে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু মনে করে না। এই সরকার, যে সরকারে যে দলটি আছে, এনারা গত 17 বছরে তো অনেক ধরনের আন্দোলন মুভমেন্টের মধ্যে দিয়ে গিয়েছেন, তো তাদের সম্ভবত এরকমটাই মনে হয় যে ইটস জাস্ট অ্যানাদার মুভমেন্ট। এটা হতে পারে। আপনারা দলগতভাবে কিছু বলবেন কিনা যে সরকার এরকম মানে জুলাইয়ের ক্ষেত্রে বিশেষ কোটার ব্যবস্থা কেন করছে? দেখুন, জুলাইয়ের জন্য বিশেষ কোটার যে বিষয়টা, এইটার অপব্যবহার সম্ভাবনা সমানভাবে রয়েছে। আমার কাছে মনে হয় না, অপব্যবহারের চেয়েও তো মূল স্পিরিটের সাথেই তো মানে এটা যায় না, কারণ মানে মুক্তিযোদ্ধার সন্তানরা যে সুবিধাটা পাবেন কি পাবেন না, যেই কথাটা এসেছিল, এখন আবার কিন্তু ওই রকম একটা বিষয়ের সম্মুখীন করা হচ্ছে। আমার কাছে মনে হয় যে ইটস জাস্ট অ্যানাদার পিপল প্লিজিং স্টান্ট। তবে জুলাইয়ে যারা রাজপথে ছিল, যারা আহত হয়েছেন, বিশেষ করে শহীদ পরিবারগুলো, এগুলোর দায়িত্ব নেওয়া সরকারের দায়িত্ব অবশ্যই অবশ্যই। কিন্তু তার মানে যে সেটাকে আবার মানে বিশেষ করে কোটা শব্দটার মধ্যে দিয়ে আনা, আমার কাছে মনে হয় যে বিশেষ করে যারা আহত হয়েছেন তারাও এভাবে বিষয়টা চাচ্ছেন। দলগতভাবে আপনারা কিছু এটা নিয়ে কোনো বিবৃতি বা কিছু আমাদের আলোচনা চলছে, হুট করে তো কোনো রিঅ্যাকশন দিয়ে দেওয়াটা তো ঠিক পলিটিক্স না। ঠিক আছে, আমরা আলোচনা করে আমাদের দল সেটার মত আমাদের স্টেটমেন্ট জানাবে। ঠিক আছে নুসরাত তাবাসসুম, আমরা একটা ছোট্ট বিরতি নেব মাহবুবা জি ভাই। আমরা একই প্রশ্ন নিয়ে আপনার কাছেও আসবো, কেননা আমার কাছে এটা মানে বেশ অদ্ভুত ঠেকেছে এই যে বিভিন্ন ধরনের কোটার ব্যবস্থা করছে সরকার, বরঞ্চ আহতদের চিকিৎসা এবং অন্যান্য যেটা নুসরাত তাবাসসুম বলল সেটা মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটার এখনো প্রপার চিকিৎসা পায়নি। এইটার আলোচনায় আমরা ফিরবো, কিন্তু তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি। ফিরে এলাম আবার চলমানে, পাওয়ার্ড বাই পুষ্টি। আমাদের আলোচনা যেখানে ছিল, আমরা সেই আলোচনাটাকে মাহবুব আজিজ ভাইয়ের কাছে নিয়ে যেতে চাচ্ছি। মাহবুব আজিজ ভাই, এই যে কোটার বিষয়টাকে যে সরকার নিয়ে এলেন জুলাই, মানে এটা জুলাইয়ের মূল স্পিরিটের সাথে পরিপন্থী কিনা? আসলে জুলাইয়ের মূল স্পিরিট হচ্ছে গণতন্ত্র, জবাবদিহিতা, সুশাসন। এইটাই যদি সব জায়গায় আমরা কার্যকর দেখতে পারতাম তাহলে কিন্তু আর এই প্রশ্নগুলো আসতো না। কোটা বলে যদি আমরা আহতদের চিকিৎসা না করি, আমরা যদি তালিকা ঠিক মতো না করি কারা শহীদ হয়েছেন, বিভিন্ন রকম ভুয়া লোকজনকে নিজেদের আত্মস্বজনদেরকে ঢুকিয়ে দিই এবং আমাদের দলবাজি করি, তাহলে তো আসলে সেটা জুলাইয়ের যোদ্ধাদের পক্ষে যায় না। তো সেই জায়গাতে আমরা যদি সুশাসন নিশ্চিত করতে পারি, বিচার ব্যবস্থাটাকে যদি আমরা পৃথকীকরণ করতে পারি, তাহলেই কিন্তু আসলে জুলাইয়ের মূল প্রত্যয়ের জায়গায় আমরা থাকতে পারি। আমরা কিন্তু সেই কাজগুলো করতে পারছি না। এখনো বিনা বিচারে 2 বছর ধরে অনেকেই জেলখানায় আছে ভিন্ন মতাবলম্বী বলে। জুলাইয়ের প্রত্যয় কিন্তু এটাও যে যার মত নিয়ে একই সাথে সম্মান ও মর্যাদা নিয়ে সমাজে একইভাবে বাস করতে পারবে, সেটাও কিন্তু আমরা আজ পর্যন্ত ঠিক করতে পারি নাই। এই যে বিনা বিচারে আটক, বিচারহীনতার সংস্কৃতি, ভয়ের সংস্কৃতি, সেখান থেকে কি আমরা বেরোতে পেরেছি? কাজে এই 24-এর যে গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা তো ওইখানে। সেইটার সাথে রাষ্ট্র কাকে কয় টাকা দিল বা ব্যাংক লোন দিল কিনা, এগুলো কিন্তু মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে পারছেন কিনা, আপনি জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারছেন কিনা, আপনি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করতে পারছেন কিনা। এখানে একটা ব্যাপার আছে। তার মানে কি সরকার আসলে কি জুলাইকে, যেটা নুসরাত একটু আগে বললেন যে সরকার কিন্তু জুলাইকে ধারণ করছে না, সেটা তো অনেক ক্ষেত্রেই মনে হয়। সরকার শুধু কেন, বিরোধী দলই কি ধারণ করছে? জুলাই যদি সবার হয় তাহলে এত রাজনীতিকরণ কেন? কেন মব সন্ত্রাস? কোটার বিরুদ্ধে যেটা, সেই কোটা কেন তারা আবার বলবে? শুধু কোটার, এটা যদি আমরা একটু ইতিবাচকভাবে দেখি, আমরা কি আহতদের জন্য কাজ করবে না সরকার? নিহতদের পরিবারের জন্য কি সরকার কাজ করবে না? এটাকে আমরা কোটা হিসেবে চালিয়ে দেব? কাজেই সরকার এবং দেশের তো একটা দায় থাকবেই, কিন্তু সেই দায়কে যদি আপনি আরো বৃহত্তর পরিসরের থেকে ছোট্ট করে নিয়ে আসেন তাহলে তো মূল কাজটি করা হবে না। আপনি বিরোধী দলও কি জুলাইয়ের প্রতি দায়বদ্ধ? তাহলে কি জুলাই জাদুঘর নিয়ে বিরোধী দল যতখানি কথা বলছে, মুক্তিযুদ্ধ নিয়ে বিরোধী দল কয়টি কথা বলছে? মুক্তিযুদ্ধকে যেভাবে অবমাননা করা হলো, যেভাবে ভাস্কর্য ভাঙা হলো, এগুলোকে নিয়ে বিরোধী দল একটিবার কথা বলেছে? যেভাবে যত্রতত্র আপনি বিভিন্ন
বিভিন্ন জায়গায় যাবেন, শ্রদ্ধেয় নেতাদেরকে যেভাবে আজে বাজে কথা বলা হচ্ছে, অশ্রদ্ধেয় কথাবার্তা বলা হচ্ছে, সেইগুলো নিয়ে বিরোধী দল কথা বলেছে। তাহলে শুধুমাত্র জুলাইয়ের প্রত্যয় মানে কি কয়েকজন আহত এবং নিহতদেরকে সেবা করা? সেটা নিশ্চয়ই জুলাইয়ের প্রত্যয় নয়। ঠিক আছে, আমরা একটু মানে মিজান ভাইয়ের কাছে আসবো, কিন্তু তার আগে আমি একটু নুসরাতের কাছে একটা জায়গায় যেতে চাই। একটা বেশ হইচই আলোচনা হলো সেফ হোম এবং জুলাই আন্দোলন, যেহেতু আপনি একজন সক্রিয় মানে আন্দোলনকারী। প্রথমত দুঃখ প্রকাশ করছি, ফেসবুকিংয়ে তো খুব একটা ফেসবুকিং করা হয় না, তো সোশ্যাল মিডিয়ার আলাপ আলোচনা সম্পর্কে আমি একটু কমই অবগত থাকি, হয়তো অবগত থাকা উচিত। আর তবে সেফ হাউসের যে বিষয়টা, আমি তো সেফ হাউসে ছিলাম না, আর সেফ হাউসের আলাপটা যে সময়টার, ওই সময়কালে ডিবিতে ছিলাম, আটক ছিলাম। তো অ্যাকচুয়ালি কি ঘটেছে সেটা বলাটা মুশকিল, কারণ গত 2 বছরে আমরা বিভিন্ন সময় দেখেছি যে অনেক, দেখুন জুলাই তো বৃহৎ একটি ঘটনা, এই ঘটনাটা কোনো সার্কেল তো অবশ্যই নয়, এটার কোনো একটা মেরু নেই, একটা পৃষ্ঠা থেকে দেখে, একদিক থেকে দেখে জাজ করাটা মুশকিল। আমি ছোট একটা উদাহরণ দিই, এমন হতে পারে যে আর যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল, তো চ্যানেলাইজড কোনো সেন্ট্রালাইজড কোনো নেটওয়ার্ক সিস্টেম ছিল না যোগাযোগের। প্রত্যেকেরই কিছু আলাদা আলাদা গল্প আছে, প্রত্যেকের মনে হচ্ছে আমি এটা করেছি। সবগুলোই সত্যি হতে পারে, তাতে কোনো এটা আশ্চর্য কোনো ঘটনা না, কিন্তু তার ভিত্তি করে কোনো এই ধরনের কোনো দাবি তুলে নিয়ে আসা, বিশেষ করে যাদের নাম নিয়ে বলা হচ্ছে তাদের মতামত ছাড়া, আমার মনে হয় এটা বেশি এটা ক্ষেত্রে আসলে মিজান ভাই আপনি কি মনে করেন যে এই যে সেফ হোমের যে বিষয়টা, এটা আসলে জুলাইকে প্রবলেমাটাইজ করে ফেলে কিনা, এরকম একটি হঠাৎ করে এরকম একটা বিষয়ের অবতারণা করা? না, এটা তো অবশ্যই করে। দেখেন, আমরা কিন্তু জুলাই অভ্যুত্থানকে স্বতঃস্ফূর্ত ছাত্র জনতার অভ্যুত্থান হিসাবে আমরা দেখি, এবং আপনি একটু খেয়াল করে দেখেন, তাবাচ্চুম এখানে আছে, আমরা কিন্তু রাজনৈতিক দলগুলো এটাকে রাজনৈতিক ট্যাগ লাগাতে চাই না এই আন্দোলনে, তারাও কিন্তু চাই নাই। ওই সময় তারা, যেমন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আমরা এটাকে সমর্থন করি, কিন্তু রাজনৈতিকভাবে আমরা সরাসরি অংশগ্রহণ করছি না। কিন্তু এক পর্যায়ে আমরা কিন্তু সরাসরি এই ছাত্রদের এই আন্দোলনে জড়িত হই, এবং সেই জায়গায় জনতা বলতে কি, সে ক্লাস 7-এ পড়ে একটা ছাত্র, তাকে বাড়িতে রাখা যাচ্ছে না, তার মা তার পাশে এসে দাঁড়িয়েছে, এইভাবে স্বতঃস্ফূর্ত এই আন্দোলনটা হলো এবং সফল হলো। কিন্তু সংকটটা তৈরি করেছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে উনি যখন বলেন যে এটা ম্যাটিকুলাস ডিজাইন, এবং এইভাবে উনি যখন প্রশ্নবিদ্ধ করলেন যে এটাকে নানানভাবে এটা প্ল্যান করে পরিকল্পনা করে সরকারকে হটানো হয়েছে, আসলে তো তা না। তো এগুলো নিয়ে অনেক ধরনের কথা উঠবে, কিন্তু আমি মনে করি যে একটা স্বতঃস্ফূর্ত ছাত্র জনতার অভ্যুত্থানকে এ ধরনের নেতিবাচক না দিয়ে, বরং এটার একটা সুফল হচ্ছে যে জাতীয় ঐক্য কিভাবে নির্মাণ করা যায়। দায়িত্বশীল মানুষ ফরাদ মাজার, উনি এরকম একটি কথা বলেছেন। আজিজ ভাই কি মনে করেন? আসলে দেখুন, যদি এরকম নানান রকম আমরা হিসাব নিকাশ করে কোনো আন্দোলনকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু কোটি মানুষ যখন রাস্তায় নামে, আসলে এই ধরনের আলাপচারিতা আসলে মানায় না। আপনি যতই জুজু দেখান না কেন, মানুষ কিন্তু রাস্তায় নেমেছিল, এবং নেমেছিল কিন্তু গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা চাইবার জন্যেই। শেষ পর্যন্ত ওই এক দফার যে কনসেন্ট্রেশন, সেই জায়গায় যদি আমরা সব এত কিছু আলাপ আলোচনা বাদ দিয়ে যদি আমরা দৃষ্টি নিবদ্ধ রাখতে পারতাম, সরকারি এবং বিরোধী দল সকলেই যদি ওই জায়গাটিতে দৃষ্টি নিবদ্ধ রাখতে পারতাম, তাহলে কিন্তু এত রাজনীতিকরণ হয় না জুলাই নিয়ে কিন্তু যে যার আলুটা পুড়িয়ে নিচ্ছে। এই সেফ হোমও একটি আলু পোড়ানোর গল্প। আপনি দেখুন যে এই জুলাইকে নিয়ে হঠাৎ করে মুক্তিযুদ্ধের বিতর্ক শুরু হয়ে গেল। যখন তাবাসসুমরা রাস্তায় ছিল, যখন তাদের কণ্ঠে স্লোগান এবং গান ছিল, কখনো কি মুক্তিযুদ্ধকে ছোট করে একটি শব্দ আপনি শুনেছেন কোথাও? এটা আসলো কোথার থেকে? তার মানে ডানপন্থীরা কোথায় পেল? ওই সময় তো মন্দির সোপানতলে গান, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই সমস্ত জায়গা থেকে তারা কি করে, কারা এই ডানপন্থীরা তাদের নিজের পরিষ্কার। আপনাদের তিনজনের কথার ভিতরে একটা ঐক্য আছে যে আসলে এটা জুলাইকে নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি করার একটা অবকাশ, এবং হয়তোবা মিডিয়াতেও খুব সক্রিয় থাকার একটা ব্যাপার আছে। আচ্ছা, একটু অন্য জায়গায় যাই। একটা আলোচনা আমরা করে ফেলেছি, কিন্তু আপনাকে পেয়ে আবারও আলোচনাটা ওইখানে আবার একটু দিচ্ছি, সেটা হচ্ছে লোডশেডিং এর বিষয়টা। এটা নিয়ে
মানে ফেসবুকে সার্জিস আলম আপনার দলের নেতা উনি বলেছেন যে লোডশেডিং এর কারণে গালি খাওয়ার ভয়ে স্থানীয় পর্যায়ে বিএনপির অনেক নেতাকর্মী ঘর থেকে বের হচ্ছে না। আপনার কি মনে হয়? দেখুন, আমার বাড়ি যেখানে, মানে আমার গ্রামের বাড়ি, আমার বাবা মা যেখানে থাকেন, মানে ওখানে কি উঁচু উঁচু খাম্বা আছে? হ্যাঁ, আমার বাড়ির 30 গজের মধ্যে দুটো খাম্বা আছে, বা 50 গজের মধ্যে হবে। আমার মনে হয় আপনাদের ওখানে একটু লোডশেডিংটা বেশি হবে। হ্যাঁ, তবে আমি এটা বলতে পারি যে সংসদ সদস্য তো রিসেন্টলি হয়েছে, পেশাগত জীবনে আমি একজন খামারি। তো আমার খামারের 6টা গরু অসুস্থ হয়ে গিয়েছে লোডশেডিং এবং গরমের কারণে। আব্বু আম্মু অসুস্থ হয়ে যাচ্ছে, আব্বুকে আগামীকাল ঢাকায় নিয়ে আসবো চিকিৎসার জন্য। ওখানে দিনে মানে কারেন্ট থাকছে কতক্ষণ এটা হিসাব করা লাগছে। এটা হলো গ্রামের কথা। আমি খুবই প্রত্যন্ত গ্রামের মেয়ে, খুবই প্রত্যন্ত, মানে 2 কিলোর মধ্যে বর্ডার। ঢাকাতে আমি যেখানে থাকি, আমি জায়গাটার নাম বলছি না, ওটা ঢাকার একদম কেন্দ্রস্থল। সেখানে আজকে দুপুর 3টা থেকে লোডশেডিং ছিল। দফায় দফায় কারেন্ট গিয়েছে এসেছে, গিয়েছে এসেছে। 8টার পর থেকে কারেন্ট আছে। তো লোডশেডিং এ পরিস্থিতি এতটাই খারাপ যে আসলে কে ঘরে থাকতে পারছে, কে ঘরে থাকতে পারছে না। আমার মনে হয় যারা ঘর থেকে বেরোচ্ছে না তারা মনে হয় একটু অন্ধকারে দেখা যাবে না বাইরে কিছু, যেহেতু রাস্তার তো আলো জ্বলছে না, হতে পারে এই কারণে বের হচ্ছে না। তবে এটা যে ভাষাতেই বলি, খুবই ভয়াবহ অবস্থা চলছে লোডশেডিং। একদম একদম। আচ্ছা, আমরা একটু অন্য জায়গায় যাই। সেটা হচ্ছে যে মিজান ভাই, আমরা আওয়ামী সরকারের সময় একটা খুবই বড় রকমের ঝামেলায় ছিলাম, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। সেটা কিন্তু আবারও ব্যবহার শুরু হয়েছে। এনসিপির একজন নেতাকে এনসিপি নিজেরা বহিষ্কার করার পরেও তাকে সাইবার সিকিউরিটি অ্যাক্টে ধরা হয়েছে। জাইনোর একজন ছাত্রকে অতি সম্প্রতি একই মামলায় জেলে নেওয়া হয়েছে। এই কাজগুলো হচ্ছে, যেই অ্যাক্টের বিরোধী ছিলাম আমরা। দেখেন, এগুলো স্বৈর শাসকের কাজ থাকে, বাক স্বাধীনতা এবং ভিন্ন মত অবলম্বী যারা থাকে তাদেরকে কণ্ঠরোধ করার জন্য এই ধরনের মানে ব্যবস্থা আমরা বিভিন্ন সময় দেখেছি, বাংলাদেশেও দেখেছি অতীতে। এটার বিপক্ষে আমরা, কারণ হচ্ছে কোনো আইন করে একটা মানুষের বাক স্বাধীনতা কিংবা তার যে অধিকার কথা বলার সেটা বন্ধ করা যায় না। কারণ কি, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, যে যেরকম যাই বলুক না কেন মানুষ কিন্তু সেভাবে তা গ্রহণ করে না। আর একটা হচ্ছে যে আপনি মানে এই যে সাইবার সিকিউরিটি যে আইনটা, এখানে কিন্তু জামিন অযোগ্য করা দেওয়া হচ্ছে। এবং এখানে আমরা সবসময় বলেছিলাম যে এখানে আগে তদন্ত করা হোক, তদন্ত যদি প্রমাণিত হয় তারপরে তাকে আইনের আওতায় আনা। কিন্তু আমরা দেখেছি যে সরকার যখন মনে করে যে এই ব্যক্তি সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করছে, তখন তাকে আইনের যে নিজস্ব প্রক্রিয়া, দীর্ঘদিন ধরে এই টুলটা ব্যবহার হচ্ছে। আজিজ ভাই কি মনে করেন যে এই যে সাইবার সিকিউরিটি একটা যে আবার মানে ব্যবহার করা হচ্ছে, বরঞ্চ এটাকে পাল্টানোর কথা, মডিফাই করার কথা, অনেক কিছু করার কথা ছিল। মাঝে মাঝে মনে হয় কি, সরকার বোধহয় বুঝিয়ে দেয় যে একটি সরকার যে কর্তব্যরত আছে, বাক স্বাধীনতা হরণ না করলে মনে হয় বোঝা যায় না। কারণ সরকার এলেই কেন এই কাজগুলো তাদের করতে হবে? কারণ সরকার যখন এলো ক্ষমতায়, তারা তো এই বাক স্বাধীনতার পক্ষের মানুষের জোয়ারেই তো তারা ভোটে বিজয়ী হয়ে এলো। তাহলে কেন তাদেরকে এই কথাগুলো বন্ধ করতে? আপনার কাছে আবার ফিরবো, এইটাকে ধরে আমার একটা মাথায় প্রশ্ন এসছে, যেটা আমি নুসরাতের কাছে যেতে চাই। নুসরাত, আচ্ছা, জুলাইকে ধরেন কেউ কি সমালোচনা করতে পারবে না? ধরেন বাংলাদেশের সমালোচনা করতে পারবে। এটা কি এরকম যে ধরেন আমরা যখন হাসিনা শাহী ছিল, কিছু একটা বললেই পুলিশ ধরে নিয়ে যেত, এখন কি জুলাই করলে কি ছেলেপেলেরা গিয়ে মারবে ধরে, তারপর ধরে নিয়ে যাবে? মানে যদি আপনি মানে জুলাইকে সমালোচনা মানে কি, জুলাইয়ের ঘটনাটাকে সমালোচনা, ডে বাই ডে ধরে সমালোচনা, যে কোনো ধরনের সমালোচনা তো করতে পারে। না, যে কোনো ধরনের সমালোচনাকে আমি এক দাঁড়িপাল্লায় মাপতে রাজি না। জুলাইয়ের যারা অংশীজন, জুলাইয়ের যারা নেতৃত্ব, জুলাইয়ের যারা পরিচিত মুখ, কিংবা স্রেফ জুলাইয়ের যে কোনোভাবে জুলাই রাজপথে ছিল, সাথে ছিল, যে কোনো মানুষের সমালোচনা অবশ্যই গ্রহণযোগ্য। সমালোচনার ঊর্ধ্বে কোনো মানুষ নয়। এখন যদি ঘটনার কথা আসে, বা জুলাই অ্যাজ এ ঐতিহাসিক ঘটনা, জুলাইয়ের সমালোচনা
আমার কাছে মনে হয় সেক্ষেত্রে সমালোচনার ভাষাটা কেমন সেটা খুব জরুরি। যেমন কিছুদিন আগে, আমি নাম বলতে চাই না, যেমন বলা হয় যে জুলাই জঙ্গিদের দ্বারা পরিচালিত, জুলাই বিভিন্ন মানে বিদেশি বিভিন্ন শক্তির দ্বারা জুলাই পরিচালিত, জুলাই জঙ্গিদের দ্বারা পরিচালিত, জুলাই তো মূলত ডাকাতি ছিল, কিংবা এই যে এই ধরনের কথাবার্তা, আমার কাছে মনে হয় এটা না, সেটা তো একটা লাইন থাকা উচিত। না, সেই জন্য কি আপনি ধরেন সংঘবদ্ধভাবে তাকে মারবেন কিনা? না, অবশ্যই না, অবশ্যই নয়। কোনো পুলিশে পিটাবেন কিনা? না, ডেফিনেটলি না। আমি এটা একেবারেই সাপোর্ট করি না। আমি ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটাতে একটু ভালনারেবিলিটি হচ্ছে দেশের কিছু জায়গাতে, আমি এগুলো নিন্দা জানাই। একটু পুরনো জায়গায় যাই। জুলাইয়ের একজন কার্টুনিস্টকে আপনাদেরই একজন নেতা, দেশের বাইরে থাকেন বেশিরভাগ সময়, নারী নেত্রী, উনি বেশ অশোভন ভাষায়, কারণ তার একটা কার্টুনের জন্য, উনি হাসিনার সময় কার্টুন এঁকেছেন, এখনো কার্টুন আঁকেন, এবং সেই কার্টুনগুলোর একটা কম্পারিজনও তারপরে আমরা ফেসবুকে দেখেছিলাম। দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কেউ ধরেন ওনার যে ভাষা ছিল, ওনার যে ভাষা ছিল, যেভাবে উনি যেই ভাষা ব্যবহার করেছেন, আমি নিজে অস্বস্তি বোধ করছি আপনার সামনে সেটা বলতে। না, ঠিক আছে, ইটস ফাইন। দেখুন, অশোভন ভাষার সমালোচনা, এটার উত্তর সমালোচনাই হতে পারে। আজি ভাই, ওই যে আপনার ওই কটূক্তিতে আমি ওখানে একটু গেলাম, আবার ফেরত আসলাম আপনার কাছে। না, যেটা হচ্ছে কি, ধরেন এইটা সবসময় আমাদের সমাজে ব্যাপারটা হচ্ছে কি, বিজয়ীরা মনে করে কি সবকিছুই আমার। এই জায়গা থেকে আমাদেরকে তখনই সহিষ্ণু সমাজটা তৈরি হতে পারবে যখন মনে করবে যে বিজয়ীরা চিরকালের জন্য বিজয়ী হয় না, এটা ভুলে যায়। এটা সব সময় আমরা দেখি যে একটি গোষ্ঠীতন্ত্র এবং অনুপস্থিতির সুযোগে আরও বড় হয়ে ওঠার চেষ্টা করা। আপনাকে রাজনীতির বিরুদ্ধে ভালো রাজনীতি দিতে হবে। আপনার রাজনীতির বিরুদ্ধে গায়ের জোর দিলে হবে না, শেষ পর্যন্ত আপনি টিকতে পারবেন না। আপনি মিথ্যা কথা দিয়ে কখনোই সত্যকে আপনি ধামাচাপা দিতে পারবেন না। আপনি এই যে মুক্তিযুদ্ধকে নিয়ে যে বিতর্ক তৈরি করা হচ্ছে, কতদিন আপনি এইভাবে জিইয়ে রাখতে পারবেন? কতদিন সম্ভব? কাজেই আপনি কেন পেছনের দিকে যাচ্ছেন? 1840 সালে যাওয়ার তো দরকার নাই আপনার। আপনি 2024 সালে ঘটনা ঘটেছে, আপনি 2030 সালের মধ্যে বাংলাদেশে কি করবেন সেই জায়গায় আপনারা পৌঁছান। আপনারা দেখুন, একটা জুলাই জাদুঘর তৈরি করে সেখানে 72-75-এর আপনার দুঃশাসনের কথা বলা হচ্ছে। তাহলে 72-75-এর দুঃশাসনের সাথে সাথে সেই সময়কার সামাজিক পরিস্থিতিটাও কি আমাদের ভাবা দরকার নাই? সদ্য স্বাধীন একটি দেশ কে তাকে তখনও স্বীকৃতি দেয়নি। কাজে ইতিহাস ঐতিহ্য বাদ দিয়ে যদি আমরা এই সমস্ত কিছু তৈরি করি, সেইগুলার উদ্দেশ্য নিয়েও কিন্তু আমাদের প্রশ্ন আসবে। কাজেই আপনি যখন সবকিছুর মধ্যে রাজনীতিকরণ করবেন, সবকিছুর মধ্যে আমার এবং আমার দলের মত চাপিয়ে দিতে চান, তখনই কিন্তু সমাজে বিভাজন তৈরি হবে। বুঝতে পারছি, পরিষ্কার আপনার এবং নুসরাতের কথায় ওই বিষয়টা পুরোপুরি পরিষ্কার। আমি একটু ছোট্ট করে শুনতে চাই মিজানুর রহমান ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে শিবিরের সভাপতি, কারণ আপনি জানেন যে সাম্প্রতিক সময় বেশ ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি, এমনকি ছাত্রদল যুবদলও মারামারি করেছে গতকাল। তো এখানে শিবিরের সভাপতি বলেছে যে মারের জবাব দিচ্ছি না বলে আমাদের কি শক্তি নাই? এরকম বক্তব্য আশাবাদী তালিকা আমরা পুরনো বন্দোবস্তে ফেরত যাচ্ছি না, আমরা তো অলরেডি চলে গিয়েছি। আমি আপনার এখানে একটু মনে করাই দিই যে আমরা 15 বছর ধরে কিন্তু একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের মধ্যে একটি জাতীয় ঐক্য ছিল যে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা নতুন রাষ্ট্র, অর্থাৎ নতুন বলতে কি, যেটা আমরা বলেছি গণতন্ত্র, সহমর্মিতা, একটা সংঘাতহীন একটা রাষ্ট্র আমরা চেয়েছিলাম। কিন্তু অভ্যুত্থানের পরে আমরা বিভক্তি এবং বিভাজনের রাজনীতিতে চলে গেছি। এরপরে আমরা মনে করেছিলাম যে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাব, কিন্তু আমরা তা যাইনি। সম্প্রতি এই যে ছাত্রদল এবং শিবিরের যে মারামারি এবং বিভিন্ন এলাকায় আপনি দেখেন এনসিপির এবং বিএনপির মধ্যে যে মারামারি, এতে কিন্তু আমাদেরকে শিবিরের সভাপতিটা কথাটা তাহলে ব্যাক করছে এবং তারা তো সবসময়, এবং আপনি দেখেন যে অধ্যত্বপূর্ণ কথাগুলো আমাদের রাজনীতিতে, বিশেষ করে 24 এই গণ অভ্যুত্থানের পরে কোনো রাজনৈতিক দলের কাছে আমরা আশা করি না। সেইটাই। আচ্ছা, আমরা একদম শেষ সময় চলে এসেছি, আমি একটু মাহবাজীর কাছে যাব। আজ ভাই, এই যে জুলাই পরে অনেকগুলো প্রোগ্রাম দেখেছি, কেমন বিশ্ববিদ্যালয় চাই, কেমন চাই, কেমন সরকার চাই, এরকম অনেক প্রোগ্রাম দেখেছি, কিন্তু পুরুষের আধিক্য সর্বত্র। এমনকি জুলাই সনদ প্রস্তুতকারী যে কমিটি কাজ করেছে, বিভিন্ন রাজনৈতিক দলেরই আছে, সব জায়গায় পুরুষ, এবং সোশ্যাল মিডিয়া হতে শুরু করে সব জায়গায় আমরা দেখছি যে এটা প্রমাণ করার চেষ্টা যে পুরুষই নেতৃত্ব দিয়েছে, পুরুষই
কারণ আমি এই প্রশ্নটা কেন উত্থাপন করছি, নুসরাত এখানে আছেন, উনি ওই 6 জনের একজন যারা ডিবি অফিসে ওই সময় ছিলেন। তাহলে কি মানে মানে ওইখানে রেশিও তিনি একাই ছিলেন, আরো কয়েকজন নারী থাকলে কি আসলে নারীর পার্টিসিপেশন কমপ্লিট হতো? না, বিষয়টা তা নয়। আসলে আপনি দেখুন 16ই জুলাই যেদিন রাতে মিছিলটি শুরু হলো, তুমি কে আমি কে রাজাকার বলে, এটা কি 14 জুলাই, সেই দিন আসলে মিছিলে কারা ছিল? হাজার হাজার নারী রোকেয়া হল থেকে। এবং আপনি দেখুন যে রাস্তায় যখন আমরা 14 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত যে মিছিল দেখেছি, তাদের নেতৃত্বে কারা ছিল। এবং 5 তারিখের পরে 8 তারিখের পর থেকে কিন্তু শূন্য হয়ে গেল। আপনি সব জায়গা থেকে নারীদেরকে সরিয়ে দেওয়া হলো। নারী এবং প্রগতিশীল শক্তি, আপনি দেখুন উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তি চলে এলো ফ্রন্টে, সেখানে চলে এলো জামাত ছিল, তার মানে নারী ছিল, অবশ্যই নারী ছিল। কিন্তু আপনি একটি বাক্য আমি শেষ করি, আপনি এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে জামাতের সঙ্গে আলাপ আলোচনা করেছে, তারা কি কোনো বাম প্রগতিশীল দলের সাথে সেই একই মূল্য দিয়ে আলোচনা করেছে? বা নারীদের সাথে? এটা বড় প্রশ্ন, নারীদের সাথে এটাই প্রশ্নটা রেখে গেলাম। নুসরাত, আসলে আপনি তো একটা অনেকগুলো জায়গায় ছিলেন, এই যে যদি এই কথাটা তোলে যে আসলে নারী শুধু অর্নামেন্টাল ছিল আন্দোলনে, নারীর ভূমিকা ওই অর্থে ছিল না। দেখুন, এই বক্তব্যটার দুটো সাইড আছে। একটা হচ্ছে এই বক্তব্যটা যারা এটা বিশ্বাস করে তাদের একটি সাইড, আর আরেকটা হচ্ছে এই বক্তব্যটা যাদের নিয়ে তাদের একটি সাইড। দেখুন, আমি বা যে কেউ, আমরা যে কোনো কাজ করতে পারি এবং আপনার মনে হতে পারে কাজটা কম গুরুত্বপূর্ণ। আমি আপনার মানসিকতা পরিবর্তন করতে পারবো না যদি না আপনি নিজে চান। যারা মনে করে নারীরা অর্নামেন্টাল ছিল, তারা যদি আন্দোলনে 5000 নারী শহীদ হয়ে যেতেন, তারপরেও তাদের মনে হতো নারীরা অর্নামেন্টাল ছিল। কিন্তু আসলে নারীরা নিজেদের নিয়ে কি ভাবছে? তারা কি মনে করে যে তারা আন্দোলনে অর্নামেন্টাল ছিল? দেখুন, আমি যতজন নারীর সাথে কথা বলেছি বা বলি, বা আমার সহযোদ্ধা যারা জুলাইয়ের আগেও দীর্ঘদিন যারা আমার নারী সহযোদ্ধা, আমি নিজেও, আমার কাছে মনে হয় যে জুলাইয়ে অংশগ্রহণ এটা আমাদের নাগরিক দায়িত্ব। আমার মনে হয় না নারীরা নিজেদের অর্নামেন্টাল মনে করে। কিন্তু তাহলে কি ব্যাপারটা এরকম যে নারীদেরকে অর্নামেন্টাল হিসেবে ট্রিট করা হয় না? আমি যদি এটা এখানে ডিনাই করে যাই, আমি স্টুডিওর বাইরে গেলে আমাকে, মানে ওখানে মেয়েরা আমাকে আস্ত রাখবে না। কারণ মেয়েদেরকে প্রত্যেকটা জায়গাতেই অর্নামেন্টাল করে রাখার চেষ্টা করা হয়েছে। একদম একদম পরিষ্কার। নুসরাত তাবাসসুম, ধন্যবাদ। ডক্টর মিজানুর রহমান, মাহবুব আজিজ এবং নুসরাত তাবাসসুম, আপনাকেও। আমরা আমাদের অনুষ্ঠান এখনই শেষ করে দিচ্ছি। একটা কথা খুবই পরিষ্কার, সেই কাজী নজরুল বহু আগে বলেছেন যে এই পৃথিবীতে যাহা কিছু কল্যাণকর তার অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক নর। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখতে থাকুন চলমান। আগামীকাল একই সময় আমরা আবার উপস্থিত হব। চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি।